Working with statistical function for description and forecasting ক্লাস 9 এই ক্লাসে আমরা জানব মাইক্রোসফট এক্সেল শীটের মধ্যে কিভাবে স্ট্যাটিস্টিক্যাল ফাংশন নিয়ে কাজ করতে হয়। মূলত ফর্মুলা ট্যাবে ফাংশন লাইব্রেরি সেকশনের মোর ফাংশনস অপশনে স্ট্যাটিস্টিক্যাল ফাংশন রয়েছে। স্ট্যাটিস্টিক্যাল ফাংশনে ডিফল্ট অনেক ফাংশন রয়েছে যা আমরা ব্যবহার করতে পারব। কাজের সুবিধার জন্য আমি আগে থেকে একটি মার্কশিট তৈরি করে রেখেছি। ইনভার্টেড ইকুয়াল এভারেজ ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড লিখে যে প্যারামিটারগুলো এভারেজ করব তা সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে প্যারামিটারগুলোর এভারেজ বের হয়ে যাবে। এখন বের করব এভারেজ এ। এর জন্যে ইকুয়াল এভারেজ এ ফার্স্ট ব্র্যাকেট লিখে যে প্যারামিটারগুলো সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে প্যারামিটারগুলোর এভারেজ এ বের হয়ে গেল। এবং এভারেজ ও এভারেজার মাঝখানে কোনো পার্থক্য দেখলাম না। কোনো শিক্ষার্থী যদি ম্যাথ পরীক্ষায় অনুপস্থিত থাকে তাহলে হাজিরা খাতায় লেখা থাকবে এ ফর অ্যাবসেন্ট। এক্সেল এখন যে কাজটি করেছে শুধুমাত্র দুইটি বিষয়ের নাম্বার যোগ করে টোটাল বের করে দিয়েছে। কিন্তু এভারেজের ক্ষেত্রে দুইটি নাম্বার যোগ করলেও ৩ দিয়ে ভাগ করে এভারেজ বের করে দিয়েছে। এটি মূলত টোটাল ও এভারেজের মধ্যে পার্থক্য। সেলের কর্নারে মাউস পয়েন্ট নিয়ে আসলে পয়েন্ট ডক্টর চিহ্ন হয়ে যাবে এবং নিচের দিকে ড্র্যাগ করলে বাকি প্যারামিটারগুলোর এভারেজা বের হয়ে যাবে। এখন আমরা দেখব সব শিক্ষার্থীরা মিলে ইংরেজিতে কত নাম্বার পেয়েছে। তার জন্যে আমরা অল্টার প্লাস ইকুয়াল প্রেস করলেই যে সেলের মধ্যে মানটি চাই তার উপরের কলামে যতগুলো সেল আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমাদের পছন্দ মতো সেল সিলেক্ট পরিবর্তন করতে পারব। এখন এন্টার প্রেস করার সাথে সাথে যোগফল বের হয়ে এসেছে। এখন মাউসের পয়েন্ট ড্র্যাগ করে সবগুলো কলামের নাম্বার যোগ করে ফেলতে পারি। এখন আমরা দেখব কাউন্ট ব্যবহার করে শিক্ষার্থী সংখ্যা কিভাবে বের করতে হয়। দুইটি ফাংশন আছে যেগুলো ব্যবহার করে আমরা কাউন্ট করতে পারি। একটি কাউন্ট ফাংশন, অন্যটি কাউন্ট এ ফাংশন। কাউন্ট ফাংশন শুধুমাত্র যে সেলগুলোতে সংখ্যা থাকে সে সেলগুলো কাউন্ট করে, কোনো টেক্সট সেল কাউন্ট করে না। এখন যদি টেক্সট সেলগুলো সিলেক্ট করে ইকুয়াল কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট লিখে টেক্সট সেল সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার প্রেস করি তাহলে ফলাফল 0 আসবে, কারণ কাউন্ট অপশন টেক্সট সেল কাউন্ট করতে পারে না। এখন যদি ইকুয়াল কাউন্ট এ ফার্স্ট ব্র্যাকেট লিখে যে কোনো সেল যার মধ্যে ইনফরমেশন আছে তা সিলেক্ট করি তাহলেও কাজ করবে, কিন্তু যদি সেল খালি অবস্থায় থাকে তাহলে তা গণনা করা হবে না।
টেক্সট সেলের সাথে একটি খালি সেল সিলেক্ট করে দিয়ে এন্টার প্রেস করি, তাহলে ফলাফল এসেছে 10। এখানে 10 হচ্ছে শিক্ষার্থীদের নামের সেলগুলো, তার সিরিয়াল নাম্বারও সাথে দেওয়া আছে। একইভাবে নাম্বার ইকুয়াল কাউন্ট এ ফার্স্ট ব্র্যাকেট লিখে নাম্বারের সেল সিলেক্ট করেও ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দিলে ফলাফল শো করবে। কাউন্ট এ এর মাধ্যমে খালি সেল ছাড়া বাকি যেসব সেলে ডেটা আছে তা গণনা করা যাবে। এখন ম্যাক্সিমাম মার্কস। ইংরেজিতে ম্যাক্সিমাম মার্ক পেয়েছে তা দেখতে চাই। তার জন্যে ইকুয়াল ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট লিখে ইংরেজি নাম্বারের সেল সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দিলে 92 চলে এসেছে। আমরা যদি সেলের নাম্বারগুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাব ইংরেজির সর্বোচ্চ নাম্বার হচ্ছে 92। একইভাবে মাউস ড্র্যাগ করে বাকি বিষয়গুলোরও সর্বোচ্চ নাম্বার বের করতে পারব। ম্যাক্সিমাম মার্ক যেমন বের করা যায় ঠিক তেমন মিনিমাম মার্কও বের করা যায়। তার জন্যে ইকুয়াল মিন ফার্স্ট ব্র্যাকেট লিখে নাম্বারের সেল সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দিলে 25 চলে এসেছে। এবং একইভাবে মাউস ড্র্যাগ করে বাকি বিষয়গুলোরও সর্বনিম্ন নাম্বার বের করতে পারব। ওয়ার্কিং উইথ স্ট্যাটিস্টিক্যাল ফাংশন ক্লাস 9.1। আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন নাম্বার বের করে দেখলাম। এখন আমরা এমন শিক্ষার্থীদের বের করব যারা 60 থেকে বেশি নাম্বার পেয়েছে। আমাদের দুইটি প্যারামিটার মনে রাখতে হবে। যখন গ্রেটার দ্যান 60 লিখব তখন যাদের নাম্বার 60 এর চেয়ে বড় তাদের সংখ্যা কাউন্ট করবে। আবার যখন লেস দ্যান 60 লিখব তখন যাদের নাম্বার 60 এর চেয়ে ছোট তাদের সংখ্যা কাউন্ট করবে, কিন্তু 60 কাউন্ট করবে না উভয় ক্ষেত্রেই। যখন গ্রেটার দ্যান ইকুয়াল 60 লিখব তখন যাদের নাম্বার 60 এবং 60 এর চেয়ে বড় তাদের সংখ্যা কাউন্ট করবে। আবার স্মলার দ্যান ইকুয়াল 60 লিখব তখন যাদের নাম্বার 60 এবং 60 এর চেয়ে ছোট তাদের সংখ্যা কাউন্ট করবে। এখানে আমরা কাউন্ট করব যারা 60 থেকে বেশি নাম্বার পেয়েছে। এখন ইকুয়াল কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট লিখে যে রেঞ্জে কাউন্ট করতে চাই তা সিলেক্ট করব। তারপর ক্রাইটেরিয়া শর্ত লেখার জন্য অবশ্যই ইনভাইটেড কমা ব্যবহার করতে হবে। এখন লিখলাম ইনভাইটেড কমা গ্রেটার দ্যান 60 ইনভাইটেড কমা এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে ফলাফল 5 চলে এসেছে। তাহলে বুঝতে পারছি আমাদের সিলেক্ট করা সেলে 60 থেকে বেশি নাম্বার পেয়েছে 5 জন শিক্ষার্থী। একইভাবে মাউস ড্র্যাগ করে বাকি বিষয়গুলোরও 60 থেকে বেশি নাম্বার পেয়েছে কয়জন তা বের করে নিতে পারব। এখন সেসব শিক্ষার্থীর সংখ্যা কাউন্ট করব যারা পাশ করতে পারেনি। যদি পাশ নাম্বার 40 হয়
তাহলে 40-এর নিচে যারা পেয়েছে তারা ফেল করেছে। এখানেও আমরা কাউন্ট ইফ ফাংশন ব্যবহার করব। এখানেও আমরা কাউন্ট ইফ ফাংশন ব্যবহার করব। ইকুয়াল কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট লিখে সেল সিলেক্ট করব এবং লেস দ্যান 40 লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে ফলাফল হিসেবে 3 এসেছে। অর্থাৎ ইংরেজিতে 3 জন ফেল করেছে এবং মাউস ড্র্যাগ করে বাকি বিষয়গুলোরও ফলাফল বের করে নিলাম। এখন ওইসব শিক্ষার্থীদের নাম্বার যোগ করব যারা গণিতে 60 এর বেশি নাম্বার পেয়েছে। আমরা ব্যবহার করব ইকুয়াল সাম ইফ ফাংশন। ইকুয়াল সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট লিখে সেলগুলো সিলেক্ট করব এবং গ্রেটার দ্যান 60 লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করার পর 448 ফলাফল এসেছে। যদি ম্যানুয়ালভাবে হিসাব করেন তাহলে দেখতে পারেন যারা গণিতে 60 এর বেশি পেয়েছে তাদের নাম্বারের মোট হচ্ছে 448। আমরা শুধু গণিত নিয়ে কাজ করেছি। এখন যারা সকল বিষয়ে 60 এর বেশি নাম্বার পেয়েছে তাদের সংখ্যা বের করব। তার জন্য আমরা কাউন্ট ইফস ফাংশন ব্যবহার করব। কাউন্ট ইফ এ শুধুমাত্র একটি শর্ত দিয়ে কাজ করা যায়, কিন্তু কাউন্ট ইফসে একাধিক শর্ত দিয়ে কাজ করা যায়। ইকুয়াল কাউন্ট ইফস ফার্স্ট ব্র্যাকেট লিখে প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জে সিলেক্ট করলাম এবং ক্রাইটেরিয়া দিলাম গ্রেটার দ্যান 60। আবার দ্বিতীয় ক্রাইটেরিয়া রেঞ্জে সিলেক্ট করলাম এবং ক্রাইটেরিয়া দিলাম গ্রেটার দ্যান 60। তৃতীয় ক্রাইটেরিয়া রেঞ্জে সিলেক্ট করে তারও ক্রাইটেরিয়া দিলাম গ্রেটার দ্যান 60। এখন ওকে দিলে ফলাফল হিসেবে 5 এসেছে। অর্থাৎ সকল বিষয়ে 60 এর বেশি নাম্বার পেয়েছে 5 জন শিক্ষার্থী। এখন যে সকল শিক্ষার্থী সব বিষয়ে 60 এর বেশি নাম্বার পেয়েছে তাদের নাম্বারগুলো যোগ করব। আমরা ব্যবহার করব ইকুয়াল সাম ইফস ফাংশন। ইকুয়াল সাম ইফস ফার্স্ট ব্র্যাকেট লিখে রেঞ্জের সেলগুলো সিলেক্ট করে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হিসেবে ইংরেজির কলাম সিলেক্ট করলাম এবং ক্রাইটেরিয়া দিব ইনভার্টেড কমা গ্রেটার দ্যান 60 ইনভার্টেড কমা লিখে কমা দিলাম। আবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হিসেবে ম্যাথ কলাম সিলেক্ট করলাম এবং ক্রাইটেরিয়া ইনভার্টেড কমা গ্রেটার দ্যান 60 ইনভার্টেড কমা লিখে কমা দিলাম। একইভাবে ক্রাইটেরিয়া রেঞ্জ 3 হিসেবে সায়েন্স কলাম সিলেক্ট করলাম
এবং ক্রাইটেরিয়া হিসেবে ইনভার্টেড কমা গ্রেটার দ্যান 60 ইনভার্টেড কমা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে ফলাফল আসলো 1170। এভাবে আমরা যেসব শিক্ষার্থী সব বিষয়ে 60 এর বেশি নাম্বার পেয়েছে তাদের নাম্বারগুলোর যোগফল বের করতে পারব। এখন আমরা দেখব কিভাবে র্যাঙ্কিং করতে হয়। র্যাঙ্কিং করতে র্যাঙ্ক ফাংশন ব্যবহার করা হয়। এখন যার মার্কস সবচেয়ে বেশি তার উপর নির্ভর করে র্যাঙ্কিং করতে চাই, তাহলে লিখব ইকুয়াল র্যাঙ্ক ডট ইকো ফার্স্ট ব্র্যাকেট লিখে 234 নাম্বারটি সিলেক্ট করলাম। রেফারেন্স হিসেবে সম্পূর্ণ টোটাল নামক কলাম সিলেক্ট করলাম। তারপর অর্ডার কী আকারে সাজাতে চাই তা সিলেক্ট করা। যদি আমরা 0 দেই তাহলে ডিসেন্ডিং আকারে সিরিয়াল হবে, আর যদি 1 দেই তাহলে অ্যাসেন্ডিং আকারে সিরিয়াল হবে। ডিসেন্ডিং মানে যার মান সবচেয়ে বেশি সে সবার প্রথমে থাকবে, আর অ্যাসেন্ডিং মানে যার মান সবচেয়ে কম সে সবার প্রথমে থাকবে। আমরা যেহেতু শিক্ষার্থীদের মার্কের উপর ভিত্তি করে র্যাঙ্কিং করছি, তাহলে ডিসেন্ডিং আকারে সাজাতে হবে এবং এর জন্য 0 দিলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে ফলাফল হিসেবে 3 এসেছে। $234 যার মোট নাম্বার তার র্যাঙ্কিং হচ্ছে 3। আবার ইকুয়াল র্যাঙ্ক ডট ইকো ফার্স্ট ব্র্যাকেট লিখে 144 নাম্বারটি সিলেক্ট করলাম। রেফারেন্স হিসেবে সম্পূর্ণ টোটাল নামক কলাম সিলেক্ট করলাম। প্রত্যেক রোয়ের জন্য এই কলাম ফিক্সড করে সিলেক্ট করে দেওয়ার জন্য ডলার চিহ্ন ব্যবহার করতে হবে, যার জন্য F4 প্রেস করলাম। একইভাবে পাশের কলামও ফিক্সড করে নিলাম। তারপর অর্ডার 0 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে ফলাফল হিসেবে 8 এসেছে। এখানে বুঝতে পারছি 144 নাম্বার পাওয়া শিক্ষার্থীর র্যাঙ্কিং হচ্ছে 8। এখন যদি ড্র্যাগ ইন ফিল্ড করি তাহলে সবগুলোর ফলাফল চলে এসেছে। এখানে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যার পজিশন 1 তার নাম্বার কত, যার পজিশন 2 তার নাম্বার কত। এভাবে সবার নাম্বার আমরা জানতে পারবো পজিশন অনুসারে। আমরা ফর্মুলাতে 0 না দিয়ে যদি 1 দিতাম তাহলে যে বর্তমানে 10 নাম্বার পজিশনে আছে তার পজিশন পরিবর্তন হয়ে 1 হয়ে যেত, আর 1 নাম্বার পজিশনে থাকা শিক্ষার্থী 10 নাম্বারে চলে যেত। এখন আমরা জানতে পারছি সবচেয়ে বেশি এভারেজ নাম্বার কার। তার জন্যে আমরা লার্জেস্ট ফাংশন ব্যবহার করব। ইকুয়াল লার্জ ফার্স্ট ব্র্যাকেট লিখে যে কলাম থেকে লার্জেস্ট নাম্বার বের করতে চাই তা সিলেক্ট করব এবং কত নাম্বার লার্জেস্ট বের করতে চাই তা দিব। তারপর শো করছে কে। এর মাধ্যমে বোঝানো হয়েছে আমরা কততম পজিশনের নাম্বার জানতে চাইছি। যদি 1 দেই তাহলে সবচেয়ে বড় নাম্বার শো করবে, 5 দিলে 5 নাম্বারের পজিশনে শো করবে। আমরা 1 দিলাম এবং ফলাফল হিসেবে 83 আসলো, অর্থাৎ এভারেজ কলামের মধ্যে 83 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা। এখন যদি 3 নং পজিশনের নাম্বার দেখতে চাই তাহলে একই মেথডে ইকুয়াল লার্জ
ফার্স্ট ব্র্যাকেট লিখে যে কলাম থেকে লার্জেস্ট নাম্বার বের করতে চাই তা সিলেক্ট করলাম এবং কত নাম্বার লার্জেস্ট বের করতে চাই তা দিব। আমরা ৩তম পজিশনের নাম্বার জানতে চাইছি এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে 78 চলে এসেছে। আবার একইভাবে ১০ নম্বর ব্যক্তির মার্ক জানতে চাই, তাহলে শেষ থেকে কাউন্ট করব। ইকুয়াল স্মল ফার্স্ট ব্র্যাকেট লিখে যে কলাম থেকে স্মল নাম্বার বের করতে চাই তা সিলেক্ট করলাম এবং কত নাম্বার স্মল বের করতে চাই তা দিব। আমরা প্রথম পজিশনের নাম্বার জানতে চাইছি এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলে 45 চলে এসেছে। এই ক্লাসের মাধ্যমে আপনাদের শেখানো হলো কিভাবে সংখ্যা যোগ করতে হয়, এভারেজ বের করতে হয়, সর্বোচ্চ ও সর্বনিম্ন নাম্বার বের করতে হয়, র্যাঙ্কিং বের করতে হয় ইত্যাদি। আশা করি আপনারা প্রতিটি অপশন নিজ নিজ কাজে ব্যবহার করবেন এবং নিজেদের কাজের মাধ্যমে নিজেদেরকে উন্নয়নের শিখরে নিয়ে যাবেন।